ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম মধ্যপ্রাচ্যে বড় পরিসরে সামরিক হামলা চালালো যুক্তরাষ্ট্র। একই সাথে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গাজায় হামলা চালিয়ে 500-এরও বেশি ফিলিস্তিনি সহ গাজার প্রধানমন্ত্রীকে হত্যা করেছে ইসরায়েল। 5 শতাধিক মানুষ হত্যার পর নেতানিয়াহু বললেন, এটা কেবল শুরু। আর ইয়েমেন হুতিদের উপর হামলা করে ট্রাম্প বলেছেন, সামনের দিনগুলোতে হুতিদের উপর নরক নেমে আসবে। কি হতে চলেছে মধ্যপ্রাচ্যে? সকল ফিলিস্তিনিকে কি হত্যা করবে ইসরায়েল? ট্রাম্প কি দখল করবে গাজাকে? এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব। মধ্যপ্রাচ্যের মানচিত্রে এই হলো বর্তমান ইসরায়েল, আর এখানে দেখতে পাচ্ছেন গাজাকে। এটা হলো পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংক। এর মধ্যে রয়েছে জেরুজালেম, আর এই জেরুজালেমের ভেতরে 3টি ধর্মের পবিত্র স্থাপনা রয়েছে। ইসরায়েলের উত্তরে রয়েছে লেবানন, উত্তর পূর্বে রয়েছে সিরিয়া, পূর্বে রয়েছে জর্ডান, দক্ষিণে রয়েছে লোহিত সাগর, দক্ষিণ পশ্চিমে রয়েছে মিশর, পশ্চিমে রয়েছে ভূমধ্য সাগর। আর এটি হলো ইরান। এখানে ইরানকে দেখতে পাচ্ছেন। জর্ডানের পাশে এদিকে সৌদি আরবকে দেখতে পাচ্ছেন, আর সৌদি আরবের পাশে রয়েছে ইয়েমেন, যেখানে অতি বিদ্রোহীরা বর্তমানে সক্রিয় রয়েছে। যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের অনেকে তখন গভীর ঘুমে, কেউ কেউ সেহেরির প্রস্তুতি নিতে শুরু করেছেন। এমন সময় শুরু হয় একের পর এক বোমা হামলা। ইসরায়েলি বাহিনীর সেই হামলায় হতাহত হতে থাকেন নারী, শিশু সহ সব বয়সী ফিলিস্তিনি। যুদ্ধবিরতির মধ্যে আবার দুঃস্বপ্নের রাত ফিরে এলো ফিলিস্তিনের অবরুদ্ধ এই উপত্যকায়। 15 মাস ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় 48,000-এরও বেশি মানুষ নিহত হওয়ার পর গাজাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছিল যুদ্ধবিরতি। ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করেছিল তারা, কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করে নতুন করে গাজায় হত্যাযজ্ঞ শুরু করেছে নেতানিয়াহু সরকার। গত সোমবার মধ্যরাতের পরে ঘুমন্ত গাজাবাসীর উপর ওই হামলায় অন্তত 500 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার দক্ষিণের খান ইউনিস ও রাফা, উত্তরের গাজানগর এবং মধ্যাঞ্চলের দেইর আল বালা সহ গাজার প্রায় সব জায়গায় যুদ্ধবিমান ও ড্রোন থেকে বোমা হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে গাজার সশস্ত্র প্রতিরোধ সংগঠন হামাস। সংগঠনটি বলছে, এই হামলার মধ্য দিয়ে বিশ্বাসঘাতকতা করেছে ইসরায়েল। ইসরায়েল দাবি করেছে, হামাস জিম্মিদের মুক্তি না দেওয়ায় এই হামলা চালানো হয়েছে। গতকাল মঙ্গলবার ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরায়েল এখন থেকে আরও বেশি সামরিক শক্তি নিয়ে হামাসের উপর হামলা চালাবে। হোয়াইট হাউস জানিয়েছে, গাজায় এই হামলার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করে ইসরায়েল। গত 19 জানুয়ারি গাজায় প্রথম ধাপে 6 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। এ মেয়াদ শেষ হয় 2 মার্চ। যুদ্ধবিরতির মূল চুক্তিতে বলা হয়েছিল, প্রথম ধাপের যুদ্ধবিরতি চলাকালে দ্বিতীয় ধাপের আলোচনা হবে। যদি এর মধ্যেও দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শর্ত নিয়ে সমঝোতা না হয়, তাহলে প্রথম ধাপের যুদ্ধবিরতি চলবে। এছাড়া প্রথম ধাপ শেষ হবার পর 2 মার্চ যুদ্ধবিরতির মেয়াদ সাময়িকভাবে বাড়ানোর বিষয়ে অনুমোদন দেয় ইসরায়েলের সরকার। মুসলিমদের রমজান ও ইহুদিদের পাসওভার উৎসব এই মেয়াদকালের আওতায় পড়েছে। সে সিদ্ধান্ত অনুযায়ী আগামী 20 এপ্রিল পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ে। কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘন করে সোমবার রাতে আবারও গাজায় নির্বিচারে হামলা চালায় ইসরায়েল। গাজায় আল জাজিরার প্রতিনিধি তারেক আবু আজম জানান, ঘনবসতিপূর্ণ এলাকা, অস্থায়ী হাসপাতাল, আবাসিক ভবন সর্বত্র বিমান হামলা চালানো হয়েছিল। হামলায় কিছু শীর্ষ নেতাও নিহত হয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, যুদ্ধবিমান ও ড্রোন থেকে হামলা চালানোর পর নবজাতক, শিশু, নারী ও প্রবীণ মানুষের অসার দেহ যত্রতত্র পড়ে থাকতে দেখা যায়। এ হামলায় ইশামদা লিস নিহত হন। গাজায় তার পদবি হল সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ কমিটির প্রধান, যা প্রধানমন্ত্রীর সমপর্যায়ের পদ বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। ইশামদা লিস ছাড়াও গাজার হামাদ সরকারের বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমেদ আল খাত্তা, স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আবু ওয়াতফা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহজাত আবু সুলতান নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, হামাদ সরকারের উচ্চপদস্থ এ 4 নেতাকে লক্ষ্য করে হত্যা করা হয়েছে। যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ ও সংস্থা। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ইসরায়েলের হামলায় ফিলিস্তিনিদের জীবনে অসহনীয় দুর্দশা বয়ে এনেছে। গাজায় নতুন করে ইসরায়েলের হামলা শুরুর জন্য যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করছে ইরান। গতকাল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিন ভূখণ্ডে অব্যাহত হত্যাযজ্ঞের জন্য যুক্তরাষ্ট্র সরাসরি দায়ী। ইসরায়েলে হামলায় চীন গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং। সংঘাত ছড়িয়ে পড়ে এমন পদক্ষেপ না নিতে 2 পক্ষকে আহ্বান জানিয়েছে বেইজিং। রুশ সরকারের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। কয়েক মাসের আলোচনার পর মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এ চুক্তির আওতায় 38 জিম্মিকে মুক্তি দেয় হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে প্রায় 2000 বন্দীকে মুক্তি দেওয়া হয়। প্রাথমিক এ যুদ্ধবিরতির মেয়াদ শেষে দ্বিতীয় ধাপে স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে কাতারের দোহায় বিবদমান পক্ষের সঙ্গে কাতার ও মিশরের আলোচনা চলছিল।
সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার রাতের হামলার পর যুদ্ধবিরতির আলোচনা বন্ধ হয়ে গেছে। অন্যদিকে আমেরিকার হামলায় ইয়েমেনে এখন পর্যন্ত কমপক্ষে 53 জন নিহত হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, হুতিদের সক্ষমতা ব্যাহত করতে এবং কমিয়ে আনতে এই যৌথ সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পদক্ষেপের আওতায় হুতিদের পাইলটবিহীন উড্ডয়ন যান, চালকবিহীন জাহাজ, স্থল হামলায় ব্যবহৃত ক্রুজ ক্ষেপণাস্ত্র, উপকূলীয় রাডার এবং আকাশ প্রতিরক্ষা সক্ষমতা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তিনি আরও বলেন, হুতিদের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান কয়েক সপ্তাহ ধরে চলতে পারে। হুতি কারা আর কেনই বা এই বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এখন বড় পরিসরে হামলা চালাচ্ছে? মূলত ইয়েমেনে গত 1 দশক ধরে চলা গৃহযুদ্ধের একটি পক্ষ হুতি বিদ্রোহীরা। এই গোষ্ঠীটি রাজধানী সানা এবং সৌদি আরবের কাছাকাছি পশ্চিম ও উত্তর অংশ সহ ইয়েমেনের বেশিরভাগ অঞ্চল নিয়ন্ত্রণ করে থাকে। 1990-এর দশকে তাদের উত্থান হয়। তাদের নেতা হুসেন আল হুতি শিয়া ইসলামের জায়দি ধারার অনুসরণে ধর্মীয় পুনর্জাগরণমূলক আন্দোলন শুরু করেন। এই হুতিদেরকে নিয়ে বিস্তারিত ভিডিও আছে, সেটিও দেখে নিন। 2014 সালে ইয়েমেন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে গোষ্ঠীটি নিজেদের অবস্থান জানান দেয়। সে সময় তারা ইয়েমেনের রাজধানী সানা দখল করে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মনসুর হাদিকে তারা ইয়েমেন ছেড়ে পালাতে বাধ্য করে। 2015 সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হস্তক্ষেপ শুরু করে। এই অভিযানে সৌদিকে সমর্থন দেয় পশ্চিমারা। সামরিক জোটে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ব্যাপক বিমান ও স্থল হামলা শুরু করে। এভাবে হুতিরা ইরানের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গে লড়াই করে কয়েক বছর কাটিয়ে দিয়েছে। বর্তমানে সৌদি আরবের সাথে যুদ্ধবিরতি চলছে হুতিদের। বর্তমানে হুতিরা মধ্যপ্রাচ্যের একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। লোহিত সাগরের প্রবেশ পথ হিসেবে খ্যাত বাব আল মান্দাব প্রণালীর নিয়ন্ত্রণ তাদের হাতে থাকায় ইউরোপ ও এশিয়ার অনেক বাণিজ্যিক জাহাজে তারা হামলা চালায়। মূলত এই প্রণালীটি ইউরোপের সাথে এশিয়ার যোগাযোগের সংক্ষিপ্ত জলপথ এবং এখান দিয়ে সুইচ খাল হয়ে সামুদ্রিক জাহাজগুলো এশিয়া ও ইউরোপে চলাচল করে থাকে। বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তায় এই পথের গুরুত্ব অনেক বেশি। 2023 সালের 19 নভেম্বর থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দক্ষিণ লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যে পণ্য পরিবহনকারী জাহাজগুলোতে কমপক্ষে 100টি হামলা করেছে। হুতিদের দাবি, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে তারা এই হামলাগুলো করছে। তারা বলছে, যে সমস্ত জাহাজের সাথে ইসরায়েলের সম্পর্ক আছে তারা সেসব জাহাজকেই লক্ষ্যবস্তু বানিয়েছে। বিগত কয়েক বছর ধরে হুতিদের নিয়ে মধ্যপ্রাচ্যে সংঘাত লেগে আছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের অন্যতম শত্রু হল হুতি বিদ্রোহীরা। সংগঠনটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধচারণকারী অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের অন্যতম সদস্য। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও হুতিদের স্নায়ুযুদ্ধ চরমে, নানা প্রসঙ্গ তুলে একে অপরকে হুমকি দিচ্ছে। এমন প্রেক্ষাপটে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে আবারও হামলার হুমকি দেয় হুতিরা। এই হুমকির পর এখন হুতিদের বিরুদ্ধে বড় পরিসরে সামরিক অভিযান শুরু করল যুক্তরাষ্ট্র। হুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোববারের হালনাগাদ তথ্য অনুসারে মার্কিন হামলায় অন্তত 53 জন নিহত হয়েছেন। হুতিদের বিরুদ্ধে হামলার বিষয়ে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নামের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বলেন, তোমার সময় শেষ, আর আজ থেকে তোমাদের হামলা বন্ধ করতে হবে। যদি তা না হয় তাহলে নরক তোমাদের উপর এমন বৃষ্টি বহন করবে যা তোমরা আগে কখনো দেখোনি। ট্রাম্প আরও বলেন, তিনি মার্কিন সেনাবাহিনীকে ইয়েমেন হুতিদের বিরুদ্ধে একটি নিষ্পত্তিমূলক ও শক্তিশালী সামরিক অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন। ওয়াশিংটন তার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ব্যাপক প্রাণঘাতী শক্তি প্রয়োগ করবে বলে উল্লেখ করেন ট্রাম্প। ট্রাম্প তার পোস্টে হুতিদের বড় সমর্থক ইরানকেও হুমকি দেন। ইরানকে সতর্ক করে বলেন, যদি তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তবে তার চরম মূল্য দিতে হবে। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হুসেইন সালামি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি আমাদের উপর আবার কোনো হামলা হয় তবে আমরাও ধ্বংসাত্মক প্রতিক্রিয়া দেখাব। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ফোন করে সামরিক অভিযান বন্ধ করে কূটনৈতিক আলাপে বসার আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে হোয়াইট হাউস জানিয়েছে, হুতিদের উপর এ হামলার মাধ্যমে মার্কিন প্রশাসন ইরানের উপর আরও চাপ সৃষ্টি করতে চায় এবং পরমাণু কর্মসূচি নিয়ে তাদেরকে আলোচনার টেবিলে আনতে চায়। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানের পররাষ্ট্র নীতি নির্ধারণ করার কোনো অধিকার বা এখতিয়ার মার্কিন সরকারের নেই। তারা জানিয়েছে, পরিস্থিতি যতই কঠিন ও বিপদগামী হোক না কেন তারা ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেবে। গতকাল ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে যুক্তরাষ্ট্রের ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরীতে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এক সংবাদ সম্মেলনে সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারে এ তথ্য জানিয়েছে। তিনি জানান, যুদ্ধজাহাজটিকে লক্ষ্য করে ছোড়া হয় 18টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন। হামলার মুখে জাহাজটি ইয়েমেনের জলসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে বলেও দাবি করেন তিনি। গত 24 ঘন্টার মধ্যে 2 বার হুতি বিদ্রোহীদের হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের জাহাজটি। সাবেক মার্কিন কূটনীতিক নাবিল খুরি আল জাজিরাকে বলেছেন, হুতিদের বিরুদ্ধে হামলা চালানোর বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তটি বিপদগামী।
এ হামলা বিদ্রোহী গোষ্ঠীকে দমন করতে পারবে না। যা ঘটেছে তার কোনো সামরিক যুক্তি নেই, কোনো রাজনৈতিক যুক্তিও নেই। তবে অনেক বিশ্লেষকদের মতে ট্রাম্পের এ হামলা মধ্যপ্রাচ্যে একটা দীর্ঘস্থায়ী সংঘাত তৈরি করবে বলে ধারণা করেন। হুতিদের সাথে যুক্তরাষ্ট্রের সংঘাত যত দীর্ঘস্থায়ী হবে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ততই জটিল হয়ে উঠবে। আর এই দীর্ঘস্থায়ী সংঘাতে ইরান ও ইসরায়েলের একটি সম্পৃক্ততা তৈরি হতে পারে বলেও ধারণা করা হয়। কারণ হুতি বিদ্রোহীদের অন্যতম পৃষ্ঠপোষক হল ইরান এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হল ইসরায়েল। সেই বিবেচনা করতে গেলে এই দুটি দেশ সংঘাতে লিপ্ত হওয়াটা অসম্ভব বলে কিছু নয়।